অনেকে বলতো যে যখন এনসিপি যেদিন আত্মপ্রকাশ করলো সেখানে বিষয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা শুরু করলো যে জামাত লোক সাপ্লাই দিয়েছে, জামাত টাকা পয়সা দেয় এনসিপিকে। আমরা দেখলাম এনসিপির একজন নেতা তিনি বলেছেন যে আমাকে জামাতের এক ব্যবসায়ী গাড়ি দিয়েছে, সুসম্পর্কর কথাই আমরা জানতাম। সেটি দেখলাম একদম বিপরীত চরিত্রের কথা 2-3 দিন ধরে। কি মনে হয় এখানে? মনে হয় দুটা জিনিস। জামাতের আমি ওই ধরনের জামাত আমি করি না, আমি ওই ধরনের আলোচনা করতে পারবো না, তবে আন্দাজ করে বলতে পারবো। সেটা হলো জামাত যেটা মনে করে করেছিল একটা সময়, এটা সত্যি যে আমাদের সবারই দেয়ালে পিঠ থেকে গিয়েছিল, আমাদের কোনো সামনের দিকে আসা ছাড়া কোনো উপায় ছিল না। এবং ওই মুহূর্তে ওই যে বলেন না যে যখন বানের পানি থাকে তখন সাপ আর মানুষ জড়াজড়ি করে থাকে, পানি যখন চলে যায় তখন সাপ সাপের মতো হিংস্র হয়, মানুষ মানুষের মতো হিংস্র হয়। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই জামাত যাদেরকে দিয়ে কাজ করাতো, এই ইয়েরা কি বলে এনসিপি, তখন তার এনসিপি ছিল না, জামাত মনে করতো যে টুডে টুমোরো আমাদেরই হবে। একসাথে কাজ করতে গিয়ে যখন ওরা আরো বড় বড় প্রলোভন পেয়েছে যে ওরা নিজেরাই একটা হয়ে গিয়েছে, তখন আর জামাতকে তারা গোনে নাই। আর এরা প্রত্যেকেই যাদেরকে নিয়ে সমস্যা, এরা প্রত্যেকেই কোনো না কোনো দল থেকে ভেঙে চলে আসছে। দলে খুব বেশি ভালো মানুষই দেখায়, কিন্তু দল থেকে বিভিন্ন ফায়দা নিয়ে টপ জায়গায় অবস্থান করে তারপরে কিন্তু তারা বিট্রে করেছে। সো বিট্রেয়ার সবসময় বিট্রেই করে। আমরাও তো কত কিছু পাই না নিজের দলে থেকে, কখনো কত কষ্ট পাই, তারপরে তো একটা দল নিয়েই আছি সারা জীবন। তো যে মানুষ একদম 24 আওয়ার্স জামাত, সে জামাতই থাকবে বা শিবিরই থাকবে। তার মধ্যেও এটা ছিল না, যেটা জামাত বুঝতে পারে না। জামাত সবসময় মনে করে আমি বিরাট কিছু, আমি যা বলি ওটাই ঠিক। ওটা যে একটা সময় ঠিক না, আর 2 দিন পরে জামাত আরেকটা ধাক্কা খাবে। কারণ এটা আমি বলছি কোথা থেকে, আমি আমার রাজনৈতিক অনেক দিনের পুরখাওয়া অভিজ্ঞতা থেকে বলছি। যে কোনো মাইনাস পুরখাওয়া মানুষ কিন্তু মাইনাসটা বুঝতে পারে। তো এই জায়গাটা আমার মনে হয় যে এনসিপি উতরায় গেছে, তবে বেশি ভালো না, বেশি বড়। আমাদের একটু সময় কম। মাসুদ ভাই, আপনারাই বলে থাকেন বা আপনাদের সমর্থকরা বলে থাকে যে আপনারা কখনো আওয়ামী লীগের জন্য আপনাদের শক্তি আওয়ামী লীগের পিছনে খরচ করেছেন, কখনো বিএনপির জন্য খরচ করেছেন, কখনো আবার এই এনসিপির যদি কথা বলি তাদেরকে খরচ করেছেন। আমি তো আপনাদের দিকেই কথাগুলো বলছি, পক্ষর দিকেই অনেকটা আমি ওই শব্দগুলো ব্যবহার করছি। মানে এই আরেকজনকে কতকাল আর এই সাপোর্ট হিসেবে থাকবেন? কথাটা খুবই সত্য এবং বাস্তব, কিন্তু কথাটা একটু ভিন্নভাবে বলতে হবে। সেই কারেকশনটা হচ্ছে এই যে আমরা আসলে কোনো ব্যক্তি বা দলের জন্য কখনোই আমরা খরচও করি নাই, ইনভেস্টও করি নাই। আমরা ইনভেস্ট করছি তৎকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে, বাংলাদেশের প্রয়োজনটাকে সামনে রেখেছি। দেশটা ভালো থাকা, দেশটা এগিয়ে যাওয়া, দেশটার প্রয়োজনে। দেখেন, আমরা যখন ছাত্র জনতার সাথে কাজ করেছি, একেবারে ডেডিকেটেডলি আমাদের ছেলেরা জীবন বাজি রেখে কাজ করেছে, তখন কিন্তু তাদের তো কোনো পরিচয় ছিল না। এই আজকে যারা ছাত্র সংগঠন যারা এখন তৈরি করেছে, এনসিপি নাম দিয়েছে বাজারে, তারা তো এটা বিবেচনা করি নাই তারা বড় হবে, দল গঠন করবে, এটা তো আমাদের জানা থাকার কথা না। সুতরাং আমরা তখন কাজ করেছি দেশের প্রয়োজনে। এর আগে যখন আপনি আওয়ামী লীগের কথা বলেন, ঠিক দেশের প্রয়োজনটাকে সামনে রেখে মনে করেছে যে একটা বিশৃঙ্খল এবং অস্থিতিশীল অবস্থা থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা আমাদের স্বার্থটাকে বিসর্জন দিয়ে আমরা তাদেরকে দিয়েছি। আবার ঠিক একইভাবে বিএনপির সাথে আমরা যখন গিয়েছি, আমাদের আনকন্ডিশনালি আমরা বিএনপির সাথে তখন গিয়েছি। আবার যখন বিএনপির সাথে আমাদের সরকারে আমরা গিয়েছি, তখন কিন্তু আমাদের সুযোগ ছিল, আমরা চাইলে বা আরও যদি আমরা বিএনপির কাছ থেকে আবদার করতাম বা আমরা যদি আরও বেশি চাইতে পারতাম, তাহলে হয়তো আমাদের 2টা মন্ত্রীর জায়গায় আমাদের আরও বেশি চাওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা অতটুকুতেই মনে করেছি যে না, দেশের প্রয়োজনে আমাদের এটুকু। সুতরাং সেই জায়গায় জামাত ইসলামী কোনো ব্যক্তি বা দলের পিছনে আমরা কাজ করিনি। আমরা কাজ করেছি ওই সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে ওই ব্যক্তি এবং দলকে বাংলাদেশের রিপ্রেজেন্ট করার মূল কারিগর হিসাবে তাদেরকে আমরা সামনে রেখেছি। সেই জায়গাটা ভবিষ্যতে যদি জামাত করে, এটা আমরা বলেছি যে বাংলাদেশের প্রয়োজনে যদি আপনি কাজ করেন, আপনার সাথে জামাত কাজ করতে রাজি আছে। জামাত বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য যদি আপনি এগিয়ে আসেন, বাংলাদেশ জামাত ইসলামী তার সবটুকু নিয়ে আপনার সাথে কাজ করতে রাজি আছে। এইটা হচ্ছে জায়গা। সেই জায়গায় জামাত ইসলামী যতক্ষণ পর্যন্ত জনগণের জায়গা থেকে জামাত এককভাবে তার জায়গাটা তৈরি করতে না পারছে, আর এককভাবে তৈরি করতে পারলেও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সবসময় বলছেন যে আমরা সেবক হিসেবে কাজ করব, জনগণের প্রতিনিধি হয়ে আমরা দেশের সেবায় নিজেদেরকে নিয়োগ করব, আমরা মালিক হয়ে বসবো না। আচ্ছা, জামাতের স্বার্থে, জামাতের প্রয়োজনে আপনার কি মনে হয় এখন যে বাংলাদেশের পরিস্থিতি জামাতের জন্য খুব একটি অনুকূল পরিস্থিতি, আমরা যদি বলি বিএনপি তো আছেই, এই পরিস্থিতি 71 ইস্যুটাকে পুরোপুরি একটি
কনক্রিট জাতির সামনে মেসেজ দেওয়া উচিত কিনা এখন, সেটাই আপনাদের যে অবস্থানই হোক, আপনার মানে এখন সেই সময়টা ভালো কিনা? 71-71 সাথে অনুকূল প্রতিকূল পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই এই জন্য যে এটা আমাদের অত্যন্ত গর্বের একটা ব্যাপার, এবং সেটা আমরা ধারণ করে এই বিগত 53 বছর আমরা কাজ করে এসেছি, এবং সেটার জন্য আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করার জন্য আমি জামাত ইসলামের একজন ছোট্ট কর্মী হিসাবে 57 দিনের রিমান্ডে অন্তত 100 বার আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা বিএনপি এবং পার্শ্ববর্তী রাষ্ট্র, বিএনপি ছাড়েন, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমন্বয় করেন, তাহলে আপনি আজকে বাড়ি চলে যেতে পারবেন। সেই অফিসার এখনো আছে। আমার কথা যদি আপনি প্রমাণ করতে চান, ওই অফিসারদের নাম বলে দিতে পারবে, এবং তার সাথে আপনি কথা বলে দুটো ইস্যু, ওই যেটা আপা একটু আগে বললেন, জামাতকে বলা হয়েছে বিএনপি ছাড়েন, বিএনপিকে বলা হয়েছে জামাত ছাড়েন। তো এই খেলাটা যদি আমরা বুঝতে পারি, তাহলে সেই বুঝতে পারা আমরা প্লেয়াররা কেন ফিল্ডে এক হয়ে গোল করার জন্য কাজ করতে পারছি না? ওই জন্য বলছি যে 71 ইস্যুটা অনুকূল প্রতিকূলের সাথে না, এই ইস্যু তো সেটেল। জামাত ইসলামী বহুবার এ ব্যাপারে কথা বলেছে। জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব যখন নাগরিকত্ব ফিরে পেলেন আইনি লড়াইয়ের মাধ্যমে, সেই আইনি লড়াইয়ের পরে বাইতুল মোকাররমের উত্তর গেটে ফ্রাঙ্কলি স্পিকিং হাজার হাজার মানুষের সামনে সেই ভিডিও এখনো পাওয়া যাচ্ছে, এখনো প্রচার হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো আমি এই বর্তমান সময়ে আপনি যদি এটাকে অনুকূল মনে করেন, আমি অনুকূল ধরে নিলাম, সেখানে কি করা উচিত? জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সেভারেল টাইম এটার ব্যাপারে ইন্টারভিউ দিয়েছেন এবং খুব ক্লিয়ার কাট কথা বলেছেন। এরপরে জামাত ইসলামীকে আর যদি কথা বলতে বলা হয়, তাহলে আমরা ধরে নিচ্ছি দিস ইজ নট কোশ্চেন, ইটস অ্যাবসলিউটলি জামাত ইসলামীকে শুধুমাত্র এটাকে একটা কার্ড হিসেবে ব্যবহার করে আমাদেরকে ঘায়েল করা ছাড়া আর কিছু না। এটা আপনার জন্য একটু সময় কম, 1 মিনিটে আমরা শেষ করতে হবে। আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে এখনই বাংলাদেশকে, আজকে আমরা যে বিষয়ে কথা বলছি, জুলাই ঐক্য ধারণ করতে কি মনে হয় বিএনপি এবং জামাত এদেরকে কি একসঙ্গে বা এক প্ল্যাটফর্মে একটি জায়গায় আসা দরকার? একসঙ্গে এক প্ল্যাটফর্মে আসার দরকার নেই। বিএনপি বিএনপির রাজনীতি করবে, জামাত জামাতের রাজনীতি করবে, যার যার রাজনীতি ট্রান্সপারেন্ট থাকবে, এবং তারা জনগণকে অফার করবে যে আমার এই হলো পলিটিক্যাল প্রপোজাল, এই হলো আমার ন্যারেশন, আমাকে যদি ভালো লাগে, হ্যাঁ ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় দাও। বিএনপি বিএনপিটা করবে, জামাত জামাতেরটা করবে। দেখেন আমরা কাদা ছোড়াছুড়ি যেটি চলছে, কাদা ছোড়াছুড়ি, এটা খুবই ভালো ব্যাপার, এটা থাকবেই, কারণ এতদিন আওয়ামী লীগ ছিল, এই কারণে আওয়ামী লীগ বিএনপি দ্বিদলীয় ব্যবস্থা ছিল। এখন আমরা হইলো একটা মাল্টি পার্টিজান স্টেটে প্রবেশ করছি, সেখানে এগুলো থাকবে, এগুলো কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার যেটা, সেটা হলো আপনি জনগণ বারবার বলেন, জনগণ ভিত্তিক রাষ্ট্র আমরা আর দেখতে চাই না। কারণ হাসিনাও জনগণের কথা বলে, জামাতও জনগণের কথা বলে, বিএনপি বলে, অন্য দলও বলে। আমরা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই। এখন দেখেন এই যে বিভিন্ন দল প্রশাসন বলেন, ক্ষমতার বিভিন্ন গুরুত্বপূর্ণ চেয়ারগুলোর দিকে ধরেন তাকায় থাকে, কিন্তু এটা তো ধরেন ক্ষমতার সাথে জনগণের মানুষের সম্পর্কের দিকে আমাদের শেষ করবো। সেই জন্য আমরা বলতেছি কি, এখন বাংলা 5 তারিখের পরের রাজনীতি কি হবে, দল যার যার রাষ্ট্র সবার, এই জায়গা থেকে আপনার রাজনীতি করতে হবে। এখন সেইখানে রাজনীতি করার ক্ষেত্রে একটা দলকে, দেখুন একটা দল যদি সবসময় প্রো ইস্টাবলিশমেন্ট হয়, প্রো স্টেট এন্টি ন্যাশন হয়, তখন কিন্তু সে 20 কদম আগায় এবং 40 কদম পিছায়। তো ফলে মোমেন্টাম তৈরি হইলেই রাজনীতিতে আপনি সবসময় সুবিধা করতে পারবেন তা না। আপনার ন্যারেশনটার সাথে পাবলিককে আপনার এঙ্গেজ করার জন্য আপনার ট্রান্সপারেন্সি, আপনার নীতি এবং কৌশলের মধ্যে পার্থক্য বজায় রাখতে হবে। আপনার কৌশল যদি আপনার নীতিকে খায় ফেলে, তাহলে আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে হবে। আরেকটা ব্যাপার হলো, দেখেন আজকেও ইন্ডিয়ান এক্সপ্রেসের সম্পাদকীয় লিখছে যে এই যে আওয়ামী লীগ ব্যান বিষয়ে, এটাকে তারা ব্যাকলেশিং বলতেছে, তার মানে এটা বাংলাদেশের পশ্চাৎপদতা বলতেছে। ফলে আপনাদের অনৈক্য, বিএনপি জামাত পার্টিকুলারলি বলবো, আপনাদের অনৈক্য কাকে শক্তিশালী করে, এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, তারপরে কাদা আমরা নিশ্চয়ই মনে করছি